অংশীদারি কারবারের গত ক্লাসে আমরা কোষে দেখি 14 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 12 দাগ থেকে অঙ্কগুলো আমরা দেখব। অঙ্কগুলো একটু মন দিয়ে তোমরা সবাই দেখবে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই 12 দাগের অঙ্কটা। দেখো কি বলছে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে দুজনের মূলধন বলে দেওয়া আছে, যেটা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে। কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে এটা মিশ্র অংশীদারি কারবারের মধ্যে পড়ে, যেহেতু কয়েক মাস পরে মূলধনটা চেঞ্জ হচ্ছে। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে বলতে হবে আমাদের অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটা নির্ণয় করি। তাহলে আমরা কি করব এখানে? দেখো প্রথমে কি আছে, দুজনের মূলধন বলে দেওয়া আছে। কয়েক মাস পর, কত মাস পরে তাহলে আমরা জানি না, সেটাকে আমরা কি করব, ধরে নেব। যে ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় 12,000 টাকা ইনভেস্ট করেছিল। এবার বাকি আমাদের দেখো এখানে মোট লাভের পরিমাণটা কত সেটা বলে দেওয়া আছে, এবং অরুণের লভ্যাংশটা আমাদের বের করতে হবে। করে আমরা কি করব, এই যে 7,130 টাকা লভ্যাংশ পেলেন বলেছে এর সাথে সমান করব। তাহলে প্রথম কাজ আমাদের কি, অরুণ কত মাস পরে দিয়েছিল সেটাকে ধরে নেওয়া এবং অরুণের লভ্যাংশ বের করা তারপরে। তাহলে দেখো যে ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। তাহলে যেহেতু এটা মিশ্র অংশীদারি কারবার, তাহলে 12 মাস ধরে খাটলে তার মোট কত মূলধন প্রয়োজন হতো সেটা আমরা দেখব, বের করতে হলে কি বছরের শেষে যে লাভ হয়, বছরের শেষে যে লাভ হয় সেই লাভ এক মাসে পেতে হলে অরুণের প্রয়োজন তাহলে কত টাকার প্রয়োজন হতো? দেখো অরুণ কি হয়েছে না, প্রথমে 24,000 টাকা দিয়েছিল, সেটা কয়েক মাস চলেছিল। কয়েক মাস মানে এক্স মাস পরে। তাহলে অরুণের প্রয়োজন হতো কত? দেখো তাহলে এক্স মাস চলেছিল কত, 24,000 টাকা। তাহলে 24,000 টাকা, এটা চলেছিল এক্স মাস, তাহলে 24,000 গুণ এক্স প্লাস, তারপর সে কত টাকা দিয়েছিল, আরও 12,000 টাকা। তাহলে দেখো তার ছিল 24,000 টাকা, সে তার সাথে আরও কি করেছে, 12,000 টাকা ইনভেস্ট করেছে। তাহলে প্লাস 24,000 প্লাস 12,000, এইটা ইন্টু এটা কত মাস চলেছে, এক বছরে মোট কত মাস হয়, 12 মাস। তাহলে 12 মাস থেকে দেখো তার এক্স মাস চলে গেছে, তাহলে 12 মাইনাস এক্স এত টাকা। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে মোট মূলধনটা আমরা পেয়ে যাব। তাহলে 24,000 ইন্টু এক্স মানে কত হবে, 24,000 এক্স প্লাস, এখানে দেখো কী হচ্ছে, 24,000 12,000 যোগ করলে হচ্ছে 36,000 ইন্টু 12 মাইনাস এক্স এত টাকা। তাহলে 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 করলে কত হবে, 12 6 72, 2 হাতে 7, 12 3 36, 7 43, আর 3টে 0 বসে গেল, মাইনাস 36,000 ইন্টু এক্স মানে মাইনাস 36,000 এক্স এত টাকা। তাহলে দেখো এটা কত, 4,32,000, 24,000 এক্স মাইনাস 36,000 এক্স, তাহলে কত হবে, 36 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 12, যেহেতু মাইনাস বড় তাহলে মাইনাস 12,000 এক্স। এইটা হচ্ছে আমরা কি পেলাম না, অরুণের মূলধনটা পেলাম। এবার কি করব, অজয়ের মূলধন বের করব। অজয়ের মূলধন বের করতে গেলে কি করতে হবে, দেখো তাহলে ও 30,000 টাকা দিয়েছিল এবং মাঝখানে কোনো চেঞ্জ করেনি, তাহলে 30,000 টাকাটাই কি 12 মাস চলেছিল। তাহলে
বছরের শেষে যে লাভ হয় সেই লাভ এক মাসে পেতে হলে অজয়ের প্রয়োজন হতো অজয়ের কত প্রয়োজন হবে? 30,000 ইন্টু 12 টাকা সমান কত হবে? 3 × 36 আর 4টে শূন্য, মানে 3,60,000 টাকা। এটা হচ্ছে অজয়ের মূলধন। এবারে কি করব? দুজনের মূলধনের অনুপাত। তাহলে দেখো, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। $4,32,000 মাইনাস 12,000 এক্স ইস টু 3,60,000। এবার দেখো, এইখান থেকে আমরা 12,000 কমন নিতে পারি। তাহলে 12,000 যদি আমরা কমন নিই, তাহলে 3টে করে 0 তো কমন চলে গেছে। 12 দিয়ে তাহলে 432কে ভাগ করব। 12 3 36, 7 72, 7 আর 2 72, মানে 6 12 72 হয়ে গেলো 36 মাইনাস 12,000 কমন গেলে এখানে কত পড়ে থাকবে? এক্স ইস টু এখানে 3,60,000। তাহলে দেখো অনুপাত, তাহলে এটা কাটাকাটি করলে কী হবে? দেখো, 3টে 0 ক্যান্সেল, আর 12 দিয়ে 36কে ভাগ করা যায়, তাহলে 12,000 পুরোটা দিয়ে এটা কাটাকাটি করা যাবে। তাহলে 12,000 দিয়ে কালে এটা পুরো ভ্যানিশ হচ্ছে, গেলে কী পুরো দেখছে 36 মাইনাস এক্স ইস টু, এখানে দেখো 12,000 দিয়ে 12 দিয়ে ভাগ করে 3 12 36, আর 1,000 3টে শূন্য কেটে গেলে এখানে একটা 0 পড়ে থাকবে। তাহলে 36 মাইনাস এক্স ইস টু 30, সেটা হচ্ছে এদের দুজনের মূলধনের অনুপাত। এবার কোশ্চেনটার দিকে খেয়াল করে দেখো কি বলেছিল, যে বছরের শেষে 14,030 টাকা লাভ হয়েছে এবং অরুণ এত টাকা পেয়েছে। তো অরুণের যেহেতু লভ্যাংশ বলে দেওয়া আছে, আমরা কি করব? অরুণের লভ্যাংশটা এক্সের মাধ্যমে কত পাই সেটা বের করব। তাহলে অতএব অরুণের লভ্যাংশ তাহলে লভ্যাংশ কত হবে? অনুপাত দেওয়া আছে, তার আনুপাতিক ভাগারে বের করবো। তাহলে অরুণের কত? 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু মোট লাভ। মোট লাভ কত ছিল? 14,030 টাকা, এত টাকা। তাহলে এখান থেকে কত পাবো? 36 মাইনাস এক্স বাই, দেখো 36 প্লাস 30 করলে কত হবে? 66 মাইনাস এক্স ইন্টু 14,030 টাকা। এবার দেখো, ওখানে অরুণের লভ্যাংশ বলে দেওয়া ছিল, আর আমরা অরুণের লভ্যাংশ এখান থেকে বের করেছি। এই দুটোকে আমরা কী করবো? সমান করব। তাহলে ওখানে কত বলা ছিল অরুণের লভ্যাংশ? 7,130 টাকা। তাহলে আমরা লিখব শর্তানুসারে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 সমান 7,130, বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130 বাই 14,030। তাহলে এটা গুণ ছিল, এপাশে এসে ভাগ। তাহলে 0 0 ক্যান্সেল হলো, কাটাকাটি পড়ে দেখো পড়েছে কি 713 আর 1403। এই দুটো সংখ্যা দেখো, এই দুটো সংখ্যা হচ্ছে দুটো করে মৌলিক সংখ্যার গুণফল। তো এটা কাটাকাটি যাবে তোমাদের 23 দিয়ে। পরীক্ষার হলে যদি এরকম কোনো দুটো সংখ্যা বেরোয় তোমাদের, তাহলে সবসময় কী করবে? 713 আর এই এখানে দেখো 1403, এদের গসাগুটা একবার বের করে দেখবে, যেদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে সেটা দিয়েই হবে। দেখো, যদি আমরা এখানে যদি গসাগু বের করি, তাহলে আমরা 23 পাবো। 23 দিয়ে যদি আমরা 713কে কাটি, তাহলে কত পাবো? 23 3 69, 71 থেকে 69 করলে 2, 2-এর পাশে 3 বসে 23, তাই 23। এটাকে যদি আমরা 23 দিয়ে কাটি, তাহলে কত পাবো? দেখো, 6 23 138, 140 থেকে 138 বিয়োগ করলে 2, 2-এর পাশে 23 আর 3 বসালে 23, তাহলে হচ্ছে 23 1 23। তার মধ্যে হয়ে গেল কত? 31/61। এবারে দেখো,
বা এবার কোনাকুনি গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হচ্ছে, এটার সাথে এটা গুণ হচ্ছে, তার মানে 61 ইন্টু 36 মাইনাস এক্স সমান 31 ইন্টু 66 মাইনাস এক্স। বা এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 61 আর 36 গুণ করে দেখো, 6 কে 6, 6 6 36, আর 3 দিয়ে গেলে 3 একে 3, 3 6 18, 6 6 3 9, 8 3 11, হাতে 1 2, 2196। তাহলে 2196 মাইনাস 61x সমান, এবার 31 আর 66 গুণ করলে কত হবে? তাহলে 6 কে 6, 6 কে 6, 3 দিয়ে গেলে 3 6 18, হাতে 1, 3 6 18 একে 19, তাহলে 6 8 6 14 4 হাতে 1, 19 একে 20। তাহলে এটা হচ্ছে 2046 মাইনাস 31x। বা আমরা কি লিখতে পারি? মাইনাস 61x মাইনাস 31xটা পরে এলে প্লাস 31x সমান 2046 মাইনাস 2196। তা দেখো মাইনাস 61x প্লাস 31x, তাহলে 61 থেকে 31 বিয়োগ করলে কত হবে? 30x, আর মাইনাস এটা যেহেতু বড় ছিল তাই মাইনাস 30x সমান, এখানেও দেখো 2046 2196, তাহলে এটা বড় 2196, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 0, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5, আর 1 বসে গেল, 1 থেকে 2 2 বিয়োগ করলে 0। তাহলে বোথ সাইড মাইনাস মাইনাস যদি আমরা ক্যান্সেল করি কী পাবো? দেখো এক সমান সমান, তাহলে আমরা পেয়ে যাবো 150/30, 3 দিয়ে 15 কাটলে হচ্ছে 5, তাহলে এক্সের ভ্যালু আমরা পেলাম হচ্ছে 5। তাহলে অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল সেটা আমরা এক্স ধরেছিলাম, যে অরুণ এক্স মাস পরে টাকা দিয়েছিল, তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়েছি 5। তাহলে লিখবো কি? অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায়ে টাকা নিয়োগ করেছিলেন। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে রাখবে, তোমাদের সেকেন্ড সামেটিভ বা মাধ্যমিকেও পড়তে পারে এই অঙ্ক। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করে রেখো অঙ্কটা। এবার নেক্সট অঙ্ক 13 দাগ। 13 দাগের অঙ্ক কী বলছে দেখো, কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে তারা কী করেছিল? প্রথমে ব্যাংক থেকে ধার করেছিল, তারপর সেখান থেকে তারা কিছু টাকা লাভ করেছে, সেই লাভ থেকে তারা কিস্তি শোধ দিয়েছে। কিস্তি শোধ দেওয়ার পরে বাকি যে লাভটা পড়ে থাকে তার অর্ধেকটা কাজের দিন অনুপাতে ভাগ করেছে আর বাকি অর্ধেকটা সমান ভাগে ভাগ করেছে। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, যে লাভ মোট লাভ হয়েছিল যেটা, সেখান থেকে ব্যাংকের কিস্তিটা আগে আমরা বাদ দেব। তাহলে দেখো বছর শেষে মোট লাভের পরিমাণ সমান কত হয়েছিল? 1,39,100 টাকা। এখান থেকে তারা ব্যাংকে কিস্তি দিয়েছিল কত? 28,100 টাকা। তাহলে সেটা বাদ দেবে। তাহলে ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লাভ বা অবশিষ্ট লাভের পরিমাণ সমান, তাহলে কী হবে? 1,39,100 থেকে আমরা 28,100 টাকে বিয়োগ করব, এত টাকা। তাহলে কত হবে দেখো, 100 থেকে 100 বিয়োগ করলে 0, 8 1 9, 2 1 3, 1,11,000 টাকা। এবারে এই টাকাটার আবার দেখো অর্ধেক কী করেছে? কাজের দিনের অনুপাতে ভাগ করেছে আর অর্ধেক সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই 1,11,000-এর অর্ধেক আমরা বের করব, 1,11,000
11,000 টাকার অর্ধেক সমান, তাহলে অর্ধেক বের করতে গেলে কী হবে, 1,11,000কে 2 দিয়ে ভাগ করব, করলে কত হবে দেখো, 5 2 10, 1 11, ফের 5 2 10, 1 10, 5 2 10, 55,500 টাকা। এবার দেখো এই টাকাটার তারা কি করেছে, সমান ভাগে ভাগ করে নিয়েছে একবার, আর বাকি অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করেছে। তাহলে এই টাকাটাকে সমান 3 ভাগে ভাগ করলে কত হয় সেটা যদি আমরা বের করে নিই, তাহলে কত হবে দেখো, যে 55,500 টাকাকে সমান 3 ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত পাবে, তারা 55,500কে 3 দিয়ে ভাগ করে দেব, এত টাকা। তাহলে কত হবে দেখো, 3 1 3 2 25, 3 8 24, 1 15, 3 5 15, আর 2 শূন্য, মানে 18,500 টাকা। এই টাকাটা কিন্তু সবাই পাচ্ছে, প্রত্যেকে পাচ্ছে। বাকি 55,500 যেটা থাকবে, যদি এটা অর্ধেক, আবার অর্ধেক কত, 55,500 টাকা, বাকি 55,500 টাকাটা কিন্তু তারা কাজের দিনের অনুপাতে ভাগ করেছে। তাহলে কাজের দিনের অনুপাত কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো, 300 দিন, 275 দিন আর 350 দিন। তাহলে 3 জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত কত হবে, 300:275:350, 300:275:350। তাহলে 5 দিয়ে কাটলে দেখো, 5 6 30 আর 0 60, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 2 25, 5 5 25, একে 5 দিয়ে কাটলে 5 7 35, 0 বসে গেল। ফের যদি 5 দিয়ে কাটি দেখো, 5 12 60, 5 11 55, 5 14 70, আর যাবে না। তাহলে এই অনুপাতে কী হবে, বাকি 55,500 টাকাটা ভাগ হবে। আর তারপর এখানে আমাদের কি বলেছিল যে কে কত টাকা পেয়েছিলেন মোট, তাহলে এই অনুপাতে 55,500 টাকা ভাগ হয়ে যা হবে, তার সাথে আবার এই টাকাটা দেখো 8,500 টাকা প্রত্যেকে পেয়েছিল, সেটা কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে প্রথম মৃৎশিল্পীর মোট প্রাপ্য টাকার পরিমাণ, কাজের দিন অনুপাতে ভাগ করে নিই। তাহলে কাজের দিন অনুপাতে কত হবে, 12/12 প্লাস 11 প্লাস 14 ইন্টু 55,500 টাকা, এটা হচ্ছে কাজের দিন অনুপাতে এই টাকাটা পাচ্ছে। প্লাস এর সাথে দেখো আবার এই 18,500 টাকাটা কী হবে, যোগ হয়ে যাবে। এটাকে আমরা একবারে করে দিলাম, নাহলে আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে 3বার যোগ করতে হতো। ঠিক আছে, দেখো এখানে তাহলে কত আসবে, 12/12 11 23 আর 14 হচ্ছে 37, 37 ইন্টু 55,500 প্লাস 18,500 টাকা। তাহলে দেখো 37 দিয়ে কাটলে কত হবে, 37 একে 37, 37 18 55, আর 18 5 5 বসলে 185, 37 5 হয়ে যাবে তোমাদের 185, আর 2 শূন্য, তাহলে 15 12 180, আর 2 শূন্য, আর এদিকে হচ্ছে 18,500 টাকা। তাহলে 18,000 18,500 মানে হচ্ছে 36,500 টাকা। এটা হচ্ছে প্রথম মৃৎশিল্পীর প্রাপ্য। সিমিলারলি আমরা দ্বিতীয় মৃৎশিল্পী বের করব। তাহলে দ্বিতীয় মৃৎশিল্পীর মোট প্রাপ্য টাকার পরিমাণ, তাহলে কত হবে অনুপাত, 11 ছিল, তাহলে 11 বাই নিচের যোগফলটা কত হয়েছিল আমাদের 37, তাহলে 11/37 ইন্টু 55,500 প্লাস, এটা তো সবাই সমান পেয়েছিল 18,500 টাকা, তাহলে এত টাকা। তাহলে 37 দিয়ে কেটে কত পেয়েছিলাম দেখো, 1500, তাহলে 15 11 হচ্ছে 165, আর 2 0, প্লাস হচ্ছে 18,500 টাকা।
তাহলে এদের যোগ করলে কত 16,500 আর 18,500, মানে হচ্ছে 16,500 আর 500 17,000 আর 17 35,000 টাকা। তৃতীয় জন কত পাবে দেখো, অতএব তৃতীয় মৃৎশিল্পীর মোট প্রাপ্য টাকার পরিমাণ, এর অনুপাত কত ছিল দেখো 14, তাহলে কত হবে 14/37 ইন্টু 55,500 প্লাস 18,500 টাকা। তাহলে এটা কাটাকাটি করে কী পেয়েছিলাম 1,500। তাহলে এখানে দেখো 15 আর 14, 15 আর 14 গুণ করলে কত হবে 210 আর 2 শূন্য প্লাস 18,500 টাকা। তাহলে 21 হচ্ছে 39,500 টাকা। তাহলে তিনজনের মোট প্রাপ্য লাভের পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথম মৃৎশিল্পী কত পেয়েছিল 36,500 টাকা, দ্বিতীয়জন পেয়েছে 35,000 টাকা, তৃতীয়জন পেল 39,500 টাকা। ঠিক আছে, এবারে নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 14 দাগ। 14 দাগের অঙ্ক কি বলছে দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% মানে অর্ধেক নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে দুজনের মূলধন দেওয়া আছে আর লাভের পরিমাণ দেখো এখানে কোথাও বলে দেওয়া নেই, কন্ডিশন দেওয়া আছে কি না, লাভের যেটা লাভ হয়েছে তার 50% কী হচ্ছে নিজেদের মধ্যে তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, আর বাকি যে অবশিষ্টাংশ মানে বাকি 50% সেটা মূলধনের অনুপাতে ভাগ করছে। এবং আরেকটা জিনিস বলা কি, প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? আমরা কি করব, মোট লাভের পরিমাণটাকে এখানে ধরে নেব। তাহলে ধরি মোট লাভের পরিমাণ x টাকা। এই x টাকার 50% কী হয়েছে সমানভাগে ভাগ করেছে, তা সেটা দেখো x টাকার 50% কত হবে, তাহলে x টাকার 50% সমান তাহলে কত x গুণ 50/100 এত টাকা, তাহলে কত হচ্ছে আমাদের x/2 টাকা। আর এই টাকাটা তারা কি করেছে সমান ভাগে ভাগ করেছে, আর বাকি টাকাটা কি হবে ওই মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে x/2 টাকা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, তাহলে কত হবে x/2কে 2 দিয়ে ভাগ করতে হবে এত টাকা, তাহলে কত হবে x/2 আর এরকম ভাগ থাকলে কী জানি ভাগটা গুণ হলে 2 যাচ্ছে মানে 2/1, ওটা উল্টে লিখে হবে 1/2 টাকা, তাহলে x/4 টাকা। তাহলে এটা প্রত্যেকে পাচ্ছে। এবার আমরা বাকি লাভের পরিমাণ বের করব। তাহলে বাকি লাভের পরিমাণ, তাহলে মোট লাভ হয়েছিল কত x টাকা, তার থেকে x/2 টাকাটা ভাগ হয়ে গেছে, তাহলে x মাইনাস x/2, এটাও করলে কত হবে দেখো x/2 টাকা। ঠিক আছে, তাহলে বাকি লাভের পরিমাণ পেলাম। এই টাকাটা কি হবে না তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত দেখো এখানে বলে দেওয়া আছে 40,000 50,000 মূলধন দিয়েছিল, তার অনুপাত আমরা বের করে নেব। তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত, দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান 40,000:50,000, তাহলে 4টে করে 0 ক্যান্সেল কত হচ্ছে 4:5। তাহলে প্রথম বন্ধু মোট প্রাপ্য টাকা বা মোট প্রাপ্য লভ্যাংশ
কত হবে মূলধন অনুপাতে কত, তাহলে 4/4 + 5 ইন্টু কত, কোন টাকাটা ভাগ হয়েছে, x/2 টাকাটা, তাহলে এর সাথে x/2 টাকাটা, এটা কী হলো মূলধনের অনুপাতে পেলো। আর প্রত্যেকে তো x/4 টাকা করে পেয়েছিল, সেটা কী হবে এর সাথে যোগ হয়ে যাবে, প্লাস x/4 এত টাকা। তাহলে এটা কত হচ্ছে দেখো, 4/9 ইন্টু x/2 প্লাস x/4 টাকা। তাহলে 2 দিয়ে 4 করলে কত, 2, তাহলে 2x/9 প্লাস x/4 টাকা। এটাকে যদি আমরা যোগ করে দেখো, তাহলে 4 9 36 লসাগু হয়ে যাচ্ছে। 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 4 সাথে 2 গুণ করলে 4 2 8, তাহলে 8x প্লাস 36কে 4 দিয়ে ভাগ করলে 9, 9 ইন্টু এক্স মানে 9x, মানে কত পাচ্ছি, 17x/36 টাকা। সিমিলারলি দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য লভ্যাংশ, তাহলে অতএব দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য লভ্যাংশ সমান কত হবে, তাহলে দ্বিতীয় বন্ধুর কত 5 ছিল অনুপাত, তাহলে 5/9 ইন্টু x/2 প্লাস x/4 টাকা। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, বা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে দেখো 5x/18 প্লাস x/4 টাকা। তাহলে 18 4 লসাগু করলে হচ্ছে 36, 36 কাটা দেওয়া করলে 2, 2 ইন্টু 5 মানে উপরে হচ্ছে 10x প্লাস এটা হচ্ছে 4 9 36, তার 9 ইন্টু x 9x, মানে হচ্ছে 19x/36 টাকা। এটা তোমরা দেখো, যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা x থেকে 17x/36 বিয়োগ করে দিতাম তাহলেও কিন্তু আমাদের হয়ে যেত। ঠিক আছে, যেহেতু আমরা এইভাবে বের করেছি সবগুলো, সেটা এই জন্য এইভাবে বের করলাম। কিন্তু কেউ যদি দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য লভ্যাংশ x মাইনাস 17x/36 করে তাও হবে, কারণ মোট লাভ x টাকা, একজন যদি এত টাকা পায় বাকিজন কী পাবে, x মাইনাস এটা, সেটা করলে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হতো এক্ষেত্রে। যাই হোক, তাহলে এবারে কি বলেছে আমাদের কোশ্চেনে, কি বলা ছিল দেখো, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম, মানে কি দ্বিতীয় জনের 800 টাকা বেশি, তাহলে দ্বিতীয় লভ্যাংশ মাইনাস প্রথম জনের লভ্যাংশ সমান 800। তাহলে শর্তানুসারে (19x/36 মাইনাস 17x/36 সমান 800) বা তাহলে লসাগু কত হচ্ছে 36, 36কে 36 ভাগ করলে 1, মানে এর উপরে হয়ে যাচ্ছে 19x মাইনাস 17x সমান 800, বা 19x থেকে 17x বিয়োগ করলে কত হবে 2x, আর 36টা ভাগ ছিল এপাশে গুণ হিসেবে বসালাম, বা x সমান তাহলে কত হবে 800 ইন্টু 36/2, তাহলে 2 দিয়ে 800 কাটলে 400, তাহলে এক্স ভ্যালু পাচ্ছি কত 36 ইন্টু 4 করলে হচ্ছে 144, মানে হচ্ছে 14,400 টাকা। এটা হচ্ছে আমাদের মোট লাভ। আমাদের কী বের করতে বলেছিল, প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত পেয়েছি দেখো 17x/36, তাহলে ওইখানে এক্সের মান বসিয়ে দেবো। তাহলে অতএব প্রথম বন্ধুর মোট প্রাপ্য টাকার পরিমাণ 17/36 ইন্টু এক্সের ভ্যালু 14,400 এত টাকা। তাহলে 36 দিয়ে কাটলে 4 2 0, 4 17 68, 6,800 টাকা। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে বড় কোশ্চেনগুলোর মধ্যে লাস্ট 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কী বলছে দেখো, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি।
তাহলে অঙ্কটা ভালো করে দেখো। প্রথমে তিনজনের মূলধন বলে দেওয়া আছে, সেখান থেকে তো আমরা মূলধনের অনুপাত পাচ্ছি। নেক্সট কি বলেছে, কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা হয়, তাহলে এটা খরচ হিসেবে কিন্তু বাদ যাবে প্রত্যেক মাসে। এবং হিসাবপত্র রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। কে কে পাবে? পূজা আর উত্তম, তাহলে মেহের কিন্তু পাচ্ছে না। যাই হোক, তাহলে এখানে কি প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে, আর বছর শেষে লাভ হচ্ছে এত। তাহলে দেখো লাভ থেকে অনেকগুলো আমাদের ডিডাকশান মানে বাদ দিতে হবে আর কি। কী কী বাদ যাবে? তাহলে প্রথমে দেখো বছরের শেষে মোট লাভের পরিমাণ। বছরের শেষে মোট লাভের পরিমাণ 6,960 টাকা। এবার দেখো এখানে কারবার চালানোর মাসিক খরচ বলে দেওয়া আছে, তাহলে কারবার চালানোর জন্য এক বছরে কত খরচ হয় সেটা বের করতে হবে, কারণ বছর শেষের লাভ বলা আছে। তাহলে কারবার চালানোর জন্য এক বছরে খরচ হয়, কত খরচ হবে? 125 টাকা মাসে। তাহলে এক বছরে কত হবে? 125 ইন্টু 12 টাকা। তাহলে কত পাবো? 5 বড় 60 হাতে 6, 12 বড় 144 আর 6 150। 1500 টাকাটা হচ্ছে এক বছরে খরচ হলো কারবার চালানোর জন্য। এছাড়া আরেকটা খরচ ছিল কি না, পূজা আর উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে, কেননা তারা হিসেব রাখে তাই। তাহলে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে পাবে, কত পাবে? মাসিক 200 টাকা করে। তাহলে 200 টাকা করে এক বছর মানে কত হয়? 200 ইন্টু 12 মানে হচ্ছে 2400 টাকা। এটা কিন্তু প্রত্যেকে পাচ্ছে, মানে পূজাও 2400 টাকা পাচ্ছে, উত্তমও 2400 টাকা পাচ্ছে। তাহলে এবারে আমাদের বাকি লাভের পরিমাণ কত দেখো। তাহলে অতএব বাকি লাভের পরিমাণ, তাহলে মোট লাভ হয়েছিল কত? 6,960 টাকা। সেখান থেকে বাদ যাচ্ছে প্রথমে কত? এই যে 2000 টাকা মাসিক খরচ ছিল, এটা বাদ যাচ্ছে। আর কত বাদ যাচ্ছে? 2400 টাকা করে দুজনের বাদ যাচ্ছে, তাহলে 2 গুণ 2400 টাকা। তাহলে দেখো এই দুটো আগে 6,960 মাইনাস 1500 মাইনাস 2400 দুগুণে কত হবে? 4800। তা যদি আমরা একটা একটা করে বিয়োগ করি তাহলে দেখো 60, 5 4 9 আর 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5 মাইনাস 4800 টাকা। তাহলে হচ্ছে দেখো 0 6 8 6 14 হাতে 1 4 একে 5 5 5 মিলে গেলো 0। তাহলে 660 টাকা আমাদের বাকি লাভ পড়ে রয়েছে। এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করছে। এর অতএব পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? 5000 ইস্টু 7000 ইস্টু 10,000। তাহলে 5000 ইস্টু 7000 ইস্টু 10,000। তাহলে কত হবে? 5 ইস্টু 7 ইস্টু 10। অতএব পূজার মোট প্রাপ্য টাকার পরিমাণ, তাহলে মূলধন অনুপাতে পূজা কত পাবে? 5/5 প্লাস 7 প্লাস 10 ইন্টু কোন টাকাটা ভাগ হচ্ছে মূলধনে? 660 টাকা ইন্টু 660। এছাড়াও আগে দেখো পূজা কিন্তু কিছু টাকা পেয়েছিল হিসাব রাখার জন্য, কত পেয়েছিল? 2400 টাকা। তাহলে এর সাথে কত যোগ হয়ে যাবে? 2400 টাকা যোগ হয়ে যাবে, তাহলে এত টাকা। তাহলে এটা কত হচ্ছে? 5/7 5 12 10 22 ইন্টু 660 প্লাস 2400 টাকা, তাহলে 22 3 66। তাহলে 350 হচ্ছে 150 প্লাস 2400 মানে হচ্ছে
2550 টাকা, এটা হচ্ছে পূজার প্রাপ্য টাকার পরিমাণ। পূজার পরে কে ছিল? উত্তম। তাহলে উত্তমের প্রাপ্য টাকার পরিমাণ, তাহলে উত্তমের কত হবে? অনুপাত কত? 7। তাহলে 7/22 ইন্টু 660। উত্তমও কিন্তু হিসাব রাখতো, সেও তাহলে এখান থেকে ওই 2400 টাকা করে পাচ্ছে। তাহলে এর সাথে আরও 2400 যোগ হয়ে যাবে। তাহলে 22 দিয়ে কাটলে 30, 3 সাথে 21, 210 প্লাস 2400। তাহলে উত্তমের লভ্যাংশ কত? 2400 দুগুণে 2400, 210 যোগ করলে 2610 টাকা। সিমিলারলি কার বের করবো আমরা? মেহেরের। তাহলে মেহেরের প্রাপ্য মোট টাকার পরিমাণ, এর অনুপাত কত আছে দেখো? 10। তাহলে 10/22 ইন্টু 660 টাকা। এ কিন্তু কোনো এক্সট্রা টাকা আর পায়নি, কারণ এ হিসাবও রাখতো না, কিছু করতো না, ও শুধু মূলধন দিয়েই ব্যবসাতে ছিল। তাহলে শুধু মূলধন অনুপাতে টাকাটাই পাচ্ছে। তাহলে 22 দিয়ে 660কে কাটলে 30, তাহলে 30×10 কত হবে? 300 টাকা। তাহলে মেহের পেল কত? 300 টাকা। উত্তম পাচ্ছে 2610 টাকা, আর পূজা পাচ্ছে 2550 টাকা। ঠিক আছে, আমাদের এই তিনজনের টাকার পরিমাণ বের করতে পেরেছিল, আমরা 3টে টাকার পরিমাণ বের করলাম। তাহলে কোষে দেখি 14 যে বড় যে অঙ্কগুলো ছিল, মানে মেনলি MCQ আর SAQগুলো বাদ দিয়ে, সেগুলো আমাদের আজকের ক্লাসেতে কমপ্লিট হলো। আশা করি তোমরা চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে। মনে রাখো, অংশীদারি কারবারের একটা অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই আসবে, এবং সেটাকে তোমাদের সমাধান করতে হবে। এমনটাই নয় যে অঙ্ক সবসময় বই থেকেই আসবে। তাই যেখান থেকে যত অংশীদারি কারবারের অঙ্ক পাবে, সেগুলোকে কী করবে? তোমরা প্র্যাকটিস করবে নিজেদের মতো করে। যেগুলো যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকু। টাটা।